বলছি পুরুলিয়ার আঞ্চলিক বাংলা ভাষা নিয়ে। প্রথমত আমাদের জানতে হবে যে ভাষা বিচ্ছিন্ন কোনো জিনিস নয়, যে শুধুমাত্র মানুষের যে ভাব প্রকাশের মাধ্যম বলে সেটা একটা আলাদা কোনো জিনিস, তেমন নয়। মানুষের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় সমস্ত জীবনের সঙ্গে জড়িত ভাষা। সমস্ত কিছুর যে প্রকাশ ভাষার ভিতর দিয়ে হয়। তাই আমরা যদি ভাষাকে সঠিকভাবে পর্যবেক্ষণ করি, ভাষার ধ্বনিতাত্ত্বিক, রূপতাত্ত্বিক এবং ব্যুৎপত্তিগত বিশ্লেষণ করতে পারি, তাহলে একটি ভাষা থেকে সেই ভাষাগোষ্ঠীর, জাতির অনেক কিছু আমরা জানতে পারি। এমনকি সেই জাতির যে ইতিহাস, তার জাতির উৎপত্তি থেকে সেই জাতির সঙ্গে অন্যান্য জাতির যে মিথস্ক্রিয়া, আন্তঃসম্পর্ক, সেগুলো আমরা জানতে পারি। ফলত ভাষাকে শুধুমাত্র আমরা যদি মাত্র একটি আলাদা করে, বিচ্ছিন্ন করে সাহিত্য রচনার বা ভাব প্রকাশের মাধ্যম ভাবি, তাহলে ভাষা সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা কখনোই গড়ে ওঠা সম্ভব নয়। এখন একটি মূল ভাষা এবং সেই মূল ভাষার স্থান ভেদে, অঞ্চল ভেদে তার যে মৌখিক রূপ, সেই মৌখিক রূপকে কেন্দ্র করে অনেকগুলি উপভাষা গড়ে ওঠে আমরা জানি। একটা সময় উপভাষাগুলোতে সাহিত্য চর্চা সেভাবে হতো না। তারপরে দেখা গেছে যে বিভিন্ন ভাষাভাষী গোষ্ঠীর উপভাষা নিয়ে সমৃদ্ধ সাহিত্য রচিত হয়েছে। বাংলা ভাষাও তাই। বাংলা ভাষায় যে এখনো পর্যন্ত আমাদের চিহ্নিত যে 5টি উপভাষা দেখি আমরা, তাতেও অনেক সমৃদ্ধ সাহিত্য রচিত হয়েছে। তো সেই বাংলা ভাষার 5টি উপভাষার মধ্যে আমাদের যে ঝাড়খণ্ডী উপভাষা, সেই ঝাড়খণ্ডী উপভাষা আমাদের পুরুলিয়া জেলার মানুষেরও মৌখিক ভাষা। এখন এই যে বাংলা ভাষা, তার 5টি উপভাষা, যার মধ্যে যে রাঢ়ী উপভাষাটি, যেটি কলকাতা এবং ভাগীরথী তীরবর্তী অঞ্চলের মানুষেরা যেটিতে কথা বলেন, সেটা আমাদের মান্য চলিতে দাঁড়িয়ে গেছে। এবং বাকি যে 4টি উপভাষা, সেগুলো আঞ্চলিক ভাষা বা প্রান্তিক ভাষা হিসেবে স্বীকৃত। আমাদের এটা মনে রাখতে হবে, এটার কারণ কিন্তু রাজনীতি, অর্থনৈতিক এবং কেন্দ্রীয় যে রাজনীতির ফল। যদি যে কোনো ভাষা কর্তৃত্ব করে সেই ভাষাভাষী গোষ্ঠীর, জাতির অর্থনৈতিক, রাজনৈতিক পরিস্থিতির উপর। ইংরেজি ভাষা একসময় সারা পৃথিবীর মানুষ সেই ভাষা শিখেছে, সেই ভাষা গ্রহণ করেছে। তার কারণ ইংরেজ জাতির যে সমৃদ্ধি, তাদের যে প্রভুত্ব, তার ফল। অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে ইংরেজ শক্তিশালী ছিল এবং তারা সমগ্র পৃথিবী শাসন করেছে। ফলত তাদের ভাষাও সমগ্র পৃথিবীকে শাসন করেছে বা পৃথিবী গ্রহণ করতে বাধ্য হয়েছে। ঠিক সে একইভাবে আমাদের বাংলা ভাষায় যে কলকাতার যে বাংলা, সেই ভাষাটিকে আমরা মেনে নিতে বাধ্য হয়েছি আমাদের বইয়ের ভাষা হিসাবে, বই পড়ার ভাষা হিসাবে, বক্তব্য পাঠের ভাষা হিসাবে এবং বৃহত্তর আদান প্রদানের ভাষা হিসাবে। তার কারণই হচ্ছে কলকাতা কেন্দ্রিক যে বাণিজ্য নীতি, কলকাতার যে অর্থনীতি, তা বাকি প্রান্ত দেশগুলোকে শাসন করেছে। যদি উল্টোটা হতো, যদি দেখা যেত যে পুরুলিয়া জেলাটাকে কেন্দ্র করে রাজনীতি এবং অর্থনৈতিক যে কেন্দ্রিকতার সৃষ্টি হতো, তাহলে তখন যেটা পুরুলিয়ার যে ভাষা, ঝাড়খণ্ডী, সেটাই মান্য চলিত হতো। কিন্তু অর্থাৎ ভাষার দিক থেকে কলকাতার যে ভাষা, কলকাতার যে রাঢ়ী উপভাষা, সেটি উপভাষায়, আঞ্চলিক ভাষায়, এবং আমাদের পুরুলিয়ার বা বাংলাদেশের যে বিভিন্ন পাবনা, বগুড়ার যে ভাষা, মুর্শিদাবাদের যে ভাষা, সেগুলো নিজে নিজে জায়গায় আঞ্চলিক হলেও, আঞ্চলিক হওয়ার কারণ, প্রান্তিক ভাষা হওয়ার কারণেই হচ্ছে অর্থনৈতিক রাজনীতির ব্যাপারটা। তা আমরা আজকে আলোচনা করব পুরুলিয়ার যে আঞ্চলিক মৌখিক যে ভাষা, সেটা নিয়ে। শুরুতে এইটুকু আমি পরিষ্কার করে দিলাম যে আমরা আঞ্চলিক মানে অন্য কোনো ভাষা কেন্দ্রিক সেরকম নয়, সমস্ত ভাষায় আঞ্চলিক। কলকাতাটাও আঞ্চলিক, শুধুমাত্র রাজনৈতিক, অর্থনৈতিক কারণে আমরা সেই ভাষাকে সবাই মেনে নিতে বাধ্য হয়েছি, সেই ভাষাকে বইয়ের ভাষা হিসেবে এবং বিভিন্ন বৃহত্তর আদান প্রদানের ক্ষেত্র হিসেবে।
এখন আমাদের যে পুরুলিয়ার যে ভাষায় আমরা কথা বলি, আমরা জানি যে 5টি উপভাষা বললেও প্রতি 5 কিলোমিটার অন্তর অন্তর কিন্তু ভাষার যে গঠন, ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য সেগুলো পরিবর্তিত হয়। ফলত আরও অনেক অনেক উপভাষা যদি আমরা দেখি, ছোট ছোট আরও অনেক উপভাষা আমরা পেতে পারি, আলাদা তার বৈশিষ্ট্য আছে। পুরুলিয়ার ভাষার ভেতরেও আমরা যদি দেখি যে যারা পুরুলিয়ার যে প্রান্ত সীমা, যে ভূগোল সীমা, তার পশ্চিম দিকটাতে যেটা যেটা ঝাড়খণ্ড লাগোয়া এলাকা, সেইখানকার মানুষেরা যেভাবে বাংলা ভাষায় কথা বলেন, মৌখিক বাংলা ভাষায়, আবার যে পূর্ব দিকটাতে যেটা বাঁকুড়া মেদিনীপুরের সাথে যুক্ত, তাদের ভাষা সম্পূর্ণ আলাদা। শুধু যে এতটা যে বৃহৎ এলাকায় পুরোটাতেই কিন্তু একই রকম কথাবার্তা মানুষ বলে না, আলাদা আলাদা বলে। সেগুলো নিয়েও আমাদের ক্ষেত্র সমীক্ষার প্রয়োজন। সেগুলো নিয়ে এক একটি সব বাক্য ধরে ধরে আমরা যদি ক্ষেত্র সমীক্ষা করি, একটি বাক্য দিয়ে দেওয়া হয় এবং পুরুলিয়া জেলার প্রতিটা ব্লক, প্রতিটা প্রান্ত সীমার মানুষদেরকে সেই বাক্যটা তারা কেমনভাবে বলেন সেখানকার মানুষেরা, তাহলে দেখব যে অনেকটা ডিফারেন্স আমরা পেতে পারি, অনেকটা বৈচিত্র্য আমরা পেতে পারি। সেগুলোর ধ্বনিতাত্ত্বিক, সেগুলোর রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা দরকার, সেগুলো নিয়ে বিশ্লেষণ করা দরকার। এখন যে কথাটা আমাদের বেশি করে মনে রাখতে হবে, যে আমরা মনে করি যে সাহিত্য চর্চা করে, সিনেমা তৈরি করে বা কবিতা রচনা করে একটি ভাষার মৌলিকত্ব রক্ষা করবো, এরকম ধারণা অনেকের যদি হয়ে থাকে আমার মনে হয়। কারণ আমি দেখেছি বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে হয়তো তারা পুরুলিয়ার আঞ্চলিক বাংলায় কবিতা লিখে মনে করছেন যে, তারা বলছেন যে পুরুলিয়ার আঞ্চলিক ভাষার সমৃদ্ধির জন্য বা ভাষার মৌলিকত্ব রক্ষার জন্য আমাদের এই কাজ ফলপ্রসূ হোক। এটা প্রথমেই বলে দেওয়া দরকার যে সাহিত্য, সিনেমা শিল্পের ক্ষমতা নেই কোনো ভাষার মৌলিকত্ব রক্ষা করার। এটা আমাদের পরিষ্কার করে বুঝে নেওয়া দরকার। ভাষার প্রবহমান এবং এই ভাষার পরিবর্তনশীলতাও কিন্তু নিয়ন্ত্রণ হয় রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক যে পারস্পরিক যে প্রক্রিয়া চলতে থাকে অন্যান্য ভাষাগোষ্ঠীর সঙ্গে, ভাষাভাষী জাতিগোষ্ঠীর সঙ্গে, তার উপরেই নিয়ন্ত্রিত হয়। সময়ের সাথে সাথে তা বদলে যায়। সাহিত্য শুধুমাত্র সেই সময়টাকে ধরতে পারে, সাহিত্য ভাষাকে আলাদা করে ভাষার মৌলিকত্ব রক্ষা করতে পারে না, আর ভাষার বিশুদ্ধ রক্ষা করতে পারে না। এ নিয়ে আমরা কিছুদিন আগেই তো একটা পড়াতে বলেছিলাম নবনম সৃষ্টিতে, সাহিত্যিকের কাজ নয় ভাষার মৌলিকত্ব রক্ষা করা। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা যে বাংলা ভাষাটায়, মৌখিক বাংলা ভাষাটায় পুরুলিয়ার মানুষ কথা বলি, আমরা যে সাহিত্য চর্চা করি, সেটাকে অথেন্টিক করা, মানে ঠিক আমাদের মানুষেরা ঠিক যেভাবে কথা বলেন, যে অভিব্যক্তি, যে ভাব ভঙ্গি আমাদের পুরুলিয়ার মানুষদের ভাষার মধ্যে বেরিয়ে আসে, সেটার যতটা সম্ভব কাছাকাছি গিয়ে আমরা সেটার সঠিক রূপ আমরা মানুষের কাছে তুলে ধরতে পারি। কিন্তু নিজেরা সেটাকে আলাদা করে যে একটা বান তৈরি করে যে এরকমভাবে আমরা ভাষাটাকে রক্ষা করব, মৌলিকত্ব রক্ষা করব, এরকম ধারণা মূর্খামির পরিচয়। এখন ঘটনা যেটা হলো, আমরা যেটা লক্ষ্য করি যে আমরা যে কয়েকজন বা চেষ্টা করি, তাদের মধ্যে অনেক ত্রুটি আছে, অনেকের মধ্যেই ত্রুটি আছে। কারণ পুরুলিয়ার যে ভাষা, তার একটা সঠিক বানান বিধি থাকা দরকার, তার একটা সঠিক ব্যাকরণ বিধি থাকা দরকার, তার একটা অভিধান বিধি থাকা দরকার, অভিধান থাকা দরকার। সেগুলো নিয়ে কিন্তু আমরা তেমন মাথা ঘামাই না, কারণ এগুলো তো পরিশ্রমসাধ্য কাজ। একটা কবিতা লিখলাম বা গল্প লিখলাম, তা দিয়ে তো আর ভাষার সঠিক রূপটা আমরা সকলের সামনে তুলে ধরতে পারি না। এখনো পর্যন্ত আমাদের পুরুলিয়ার ভাষায় কোনো অভিধান আছে কিনা আছে সেটা খোঁজ করা দরকার। সে অর্থে কোনো কম্প্যাক্ট অভিধান আছে বলে আমার মনে হয় না। সেগুলো কাজ করা পরিশ্রমসাধ্য, সেগুলো করতে হবে। এবং এর ফলে যেটা দেখা যায়, যারা লেখেন পুরুলিয়ার আঞ্চলিক বাংলায়, যারা লেখেন, আমি প্রথমত পুরুলিয়ার মানুষদের নিয়ে বলছি, কলকাতার মানুষদের কথা পরে আসছি। কলকাতার মানুষ যারা পুরুলিয়ার বাংলায় লেখার চেষ্টা করেন, আমরা যারা লিখি, তাদের ক্ষেত্রে কি হয়, নিজের মতন করে আমরা একটা বানান বিধি তৈরি করে দিই, নিজের মতন করে আমরা সেই
আমরা নকল করি আর কি, মানুষের শুনে শুনে নকল করে করে লিখি। এর ফলে এত বেশি ভেরিয়েশন তৈরি হয় যে একই এলাকার মানুষেরা যখন সাহিত্যে তার ভাষাটা লিখেন, আলাদা আলাদা বানান বিধি, আলাদা আলাদা প্রকাশভঙ্গি দাঁড়িয়ে যায়। যেমন একটা আমি উদাহরণ দিতে পারি, যে আমাদের যে হর্ষই, আমরা যেমন করে, খাইয়ে, ঘুমায়, এই যে আমরা শব্দগুলো উচ্চারণ করি, যেখানে একটা হর্ষইর উচ্চারণ আছে, যেটা অপিনিহিতি যত হর্ষই নয়, কিন্তু যেটা আমরা বলি কোরিয়া থেকে কইরা, এইটা নয়, ওইখানে যে হর্ষইটা সেটা পূর্ণ উচ্চারণ, ওই হর্ষইর পূর্ণ উচ্চারণ হয়। আর আমরা যে পুরুলিয়ার মানুষেরা যে কথাটা বলি, সেই হর্ষই অর্থস্বর, অর্ধ, অর্থাৎ ফুল সাউন্ড হয় না, অর্ধেকটা সাউন্ড হয়। তো এই যে হর্ষ ই, অর্ধেকটা উচ্চারণ, তার সিম্বল কিন্তু পূর্ণ হর্ষই দিয়ে বোঝানো হয়। প্রচুর মানুষ লেখেন পূর্ণ হর্ষইটা পুরোপুরি লিখে দেন আর কি। হর্ষই পুরো দিলে তো তাহলে ওটা অপিনিহিতিতে দাঁড়িয়ে যাবে। অর্ধ হর্ষই দেওয়ার জন্য দুটো নিয়ম অনেকে ফলো করেন, যারা একটু চর্চা করেন। কেউ একটি ঊর্ধ্বকমা দিয়ে বুঝান, আর কেউ হর্ষইটা ছোট করে উপরে লিখেন। যে মোবাইলে যখন আমরা টাইপ করি, তখন এই ছোট করে হর্ষই লেখা সম্ভব নয় বলে ঊর্ধ্বকমা দিলে সহজেই সেটা বোঝানো যায়। এটার কথা আমাদের মাথায় রাখতে হবে। হর্ষই দিলে কিন্তু অপিনিহিতির মতো উচ্চারণ হবে। এর ফলে যেটা ঘটে, যে যারা কলকাতার মানুষ, যারা আমাদের এই লেখাগুলো পড়ে কবিতা পাঠ করতে চান বা কিছু অভিনয় করতে চান, তখন তারা কি করে, ওই হর্ষইর পুরা উচ্চারণটা ওরা বলেন। ফলত কি হয়, একেবারে একটা এর ফলে কি হয়, একেবারে একটা ভুলভাল মেসেজ চলে যায়। আমি একটা এখানে কমেন্ট পেয়েছি, যে বাংলা, সুজিত কুমার মাহাতো লিখেছেন, বাংলা ভাষাই তো আঞ্চলিক, তাহলে সেক্ষেত্রে কি পুরুলিয়ার আঞ্চলিক বাংলা, বাঁকুড়ার আঞ্চলিক বাংলা, উত্তর চব্বিশ আঞ্চলিক বাংলা, হ্যাঁ, এরকমভাবে কতগুলো ভাগ করা যাবে। হ্যাঁ, আপনি প্রশ্নটা ঠিক করেছেন, এই প্রশ্ন অনেকেই করেন। ঘটনা হচ্ছে যে পৃথিবীর সব ভাষাই আঞ্চলিক, কারণ একটা অঞ্চলেই তো সেই ভাষাটা তৈরি হয়। আমরা শুধু বাংলা ভাষাকে ধরে আলোচনা যদি করি, যে বাংলা ভাষা একটা ভাষা, আমি অন্য ভাষাগুলোর সঙ্গে তুলনায় যাচ্ছি না, তখন কি হয়, তখন সেই ভাষাটা যে একটা বড় অঞ্চলে, বৃহৎ অঞ্চলে যে চালু থাকে আর কি, বৃহৎ অঞ্চলে প্রচলিত থাকেন, তখন সেইটাকে ধরে আমরা তার অঞ্চল তৈরি করি। পৃথিবীতে কোন ভাষাটা আঞ্চলিক না? সব ভাষায় আঞ্চলিক, ইংরেজিও আঞ্চলিক। পরবর্তী সময় ইংরেজিরা সারা পৃথিবীকে শাসন করেছিলেন বলে সেই ভাষাটা সবাই শিখতে বাধ্য হয়েছিল। প্রভুর ভাষা না শিখলে খেতে পাবে না। ভাষা তো সৃষ্টি হয় একটা নির্দিষ্ট অঞ্চলে, সেভাবে বললে তো সব ভাষায় আঞ্চলিক। সেটা আমরা সেভাবে তো আলোচনা করলে তো বাংলা ভাষা নিয়ে তো আলাদা করে অঞ্চল ভিত্তিতে তাহলে আলোচনা করার দরকার নেই। কিন্তু যেহেতু এত বৃহৎ একটা জায়গায় ভাষাটা প্রচলিত আছে, এবং মৌখিক যে বাংলা ভাষা, তাতে আলাদা 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 করে আমরা ধ্বনিতাত্ত্বিক, রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য পাই। ফলত আমাদেরকে তো তার আলাদা আলাদা যে প্রকাশভঙ্গি, তার যে বাচনভঙ্গি অনুযায়ী আমাদেরকে তো বাংলা ভাষাকে ভাগ করে বুঝতে হবে, ভাষাকে বিশ্লেষণ করতে হবে। সেই সূত্রে আমরা আঞ্চলিক বলে বোঝানোর চেষ্টা করছি, বাংলা ভাষাকে একটি আলাদা নির্দিষ্ট ভাষা ধরে। এখন সেই সূত্রে বলি যে আমাদের যে পুরুলিয়ার যে আঞ্চলিক বাংলা, তার যে ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য, তার আড়ির থেকে, বঙ্গালীর থেকে, কামরূপীর থেকে, বরেন্দ্রীর থেকে তো আলাদা। এবং এই আলাদা কতটা আলাদা, সেটা নিয়েও আরও অনেক ভালো করে আমাদের ক্ষেত্র সমীক্ষার প্রয়োজন, বিশ্লেষণের প্রয়োজন। উচ্চারণ নিয়ে আমার একজন পরিচিত আবৃত্তিকার আমাকে মাঝে মাঝে বলেন যে, দাময় তোমাদের পুরুলিয়ার আঞ্চলিক বাংলাটা আমায় শিখিয়ে দাও, আমি যেন কবিতা পাঠ করতে পারি। আমি বলি, দেখুন, আপনি হয়তো দেখেছেন অনেকেই পুরুলিয়ার আঞ্চলিক বাংলা ভাষায় কবিতা পাঠ করে জনপ্রিয় হয়েছেন, নাম কামিয়েছেন, কিন্তু সত্য কথাটা যদি আপনি শুনতে চান, তাহলে এটাই যে বেশিরভাগই এই ভাষাটা উচ্চারণ করেন, কবিতা আবৃত্তির চেষ্টা করেন এবং ব্যর্থ হন। এখন আমাদের কারো কারো শুনতে ভালো লাগে, মিষ্টি লাগে, সেই ভুল উচ্চারণটাই সেটা জনপ্রিয়তা পেয়ে যায়। কিন্তু আপনি যেহেতু আমাকে বলছেন, আমি বলবো যে মানুষ পুরুলিয়াতে অন্তত 10-12 বছর কাটাননি, বা যার জন্ম নয় পুরুলিয়ার, তার পক্ষে আমাদের পুরুলিয়ার বাংলায় কথা বলা অত্যন্ত জটিল। পুরুলিয়ার বাংলা নিয়ে আমি গর্ব করতেই পারি, কারণ পুরুলিয়ার বাংলাতে প্রায় পুরুলিয়ার বাংলাকে আমি বলছি, সুজিতবাবু আপনার পরের প্রশ্নটার উত্তর বলছি, একটা কথা বলে নিই, অন্য প্রসঙ্গে চলে যাবো না হলে।
আমরা দেখেছি যে আমাদের যে বাংলা ভাষা, আমাদের পুরুলিয়াতে যে মৌখিক বাংলায় কথা বলা হয়, তাতে প্রায় প্রত্যেকটি বর্ণের সঠিক উচ্চারণটা আছে, প্রত্যেকটি বর্ণের। পুরুলিয়ার মানুষ রকে অড়, অড়কে র কেউ করবে না যদি তার বাকযন্ত্রের প্রবলেম না থাকে, সমস্যা না থাকে, তা পুরুলিয়ার মানুষের এই ভুলগুলো হয় না। এই স্পষ্ট উচ্চারণ প্রত্যেকটি বর্ণের করা সম্ভব হয়, তার একটা কারণ আছে, তার একটা ইতিহাস আছে, সেটা নিয়েও কথা বলা যায় যে আমাদের পুরুলিয়ার মানুষের এই ভুলটা হয় না কেন। পুরুলিয়ার মানুষ তো সবাই, প্রত্যেকটি মানুষই তো শিক্ষিত নয় বা উচ্চারণ সম্পর্কে যত্নশীলও নয়, তাহলে বর্ণের উচ্চারণগুলো কি করে ঠিকঠাক থাকবে। আমাদের পুরুলিয়ার যে মৌখিক বাংলা, তার যে মৌলিক স্বরধ্বনি, এখানে প্রত্যেকটি মৌলিক স্বরধ্বনি তার সঠিক উচ্চারণ এবং সঠিক অবস্থানে আছে পুরুলিয়ার বাংলাতে। আবার যদি আমি পুরুলিয়ার বাংলা নিয়ে বলি, তো পুরুলিয়ার বাংলায় আপনি দেখবেন একটা ধাতু আছে, বড় ধাতু। এই বড় ধাতুটাকে পঙ্গু ধাতু বলা হয় অন্যান্য বাংলায়। আমাদের রাঢ়ী উপভাষার বাংলার যে ব্যাকরণ ছাপানো হয়, সেখানে বলা হয় বড় ধাতু, পঙ্গু ধাতু। পঙ্গু ধাতু কেন? যে ধাতুর তিনটি কালের রূপ নেই, অর্থাৎ বট একটাই, কে বটে লোকটি, এইটাই জানে রাঢ়ী উপভাষার। কিন্তু বটকে দেখুন আমরা কি আমাদের পুরুলিয়া ভাষায় কি বটল, কে বটল হে ওটা, কে বটল হে ওটা মানে লোকটি কে ছিল। অর্থাৎ বড় ধাতুর যে বর্তমান কালের রূপটাই শুধুমাত্র কলকাতার ভাষায়, রাঢ়ী উপভাষায় এটা প্রকাশ পেয়েছে। আমাদের এখানে দুটো রূপ আমরা পেয়ে গেছি, পঙ্গুকে কিছুটা আমরা সচল করেছি। এটা কেন সম্ভব হলো, এই নিয়ে আমরা আলোচনা করব। তার আগে একটু সুজিত বাবুর আরেকটা কি কমেন্ট আছে আমি দেখিনি। হিন্দি ভাষীকে যদি বাংলায় কথা বলতে হয়, তার উচ্চারণ আলাদা হবেই। সেরকম এই পুরুলিয়া, মেদিনীপুর সহ বৃহত্তর ছোটনাগপুরের আদিবাসী ভাষাভাষী মানুষের উপর বাংলা চাপিয়ে দিলে সেক্ষেত্রে উচ্চারণ তো আলাদা হবে। হ্যাঁ, আপনার এই প্রশ্নটা ভালো বলছি আমি, যে এই প্রশ্নের উত্তরে আমি আসছি। তার আগে যেটা বলছিলাম যে বাংলা, আমাদের পুরুলিয়ার বাংলায় এই বৈশিষ্ট্যগুলো কেন দেখতে পাওয়া যায়। মানুষের ভাষা তার জীবন যাপনের সঙ্গে ওতপ্রোত জড়িত। তার জীবন, তার ভূগোল, তার আচার আচরণ, তার আবেগ, এগুলোর সঙ্গে তার বাকযন্ত্রের সম্পর্ক এবং তার ভাষারও সম্পর্ক। পুরুলিয়ার মানুষ প্রচণ্ড আবেগপ্রবণ, প্রচণ্ড কর্মঠ মানুষ, পরিশ্রম করে বাঁচতে হয় তাকে, পুরুলিয়ার মানুষকে। ফলত কি হয়, যে মানুষ প্রচণ্ড পরিশ্রম করে বাঁচে, তার বাকযন্ত্র তত বেশি শক্তিশালী, সাবলীল হয়। ফলত তার জীব উচ্চারণের জন্য পরিশ্রম করতে ততটা পিছু হয় না একটা অলস মানুষের ক্ষেত্রে, একটু কম পরিশ্রমী মানুষের ক্ষেত্রে যেটা হয়, পরিশ্রম বিমুখ মানুষের ক্ষেত্রে। এই যে স্বরসঙ্গতিটি যেটি রাঢ়ী উপভাষায় এসেছে, ইচ্ছাকে ইচ্ছে করে নেওয়া, তার কারণে কিন্তু জীবের আলস্য। যে ইচ্ছা আকার, হর্ষই থেকে আকারে যেতে জীবকে যে পরিশ্রম করতে হয়, হর্ষই থেকে এ বর্ণে যেতে জীবকে কম পরিশ্রম করতে হয়। তো ফলত এই যে স্বরসঙ্গতির কারণটা রাঢ়ী উপভাষায় এসেছে, কারণ সেখানে মানুষ পরিশ্রম বিমুখ, সমতল এলাকার মানুষ। পুরুলিয়ার মানুষের ক্ষেত্রে কি, তার পরিশ্রমী মানুষ, তারা ইচ্ছাকে ইচ্ছে করেনি, স্বরসঙ্গতি নেই তাদের ভাষাতে, কম আছে। আমাদের পুরুলিয়ার মৌখিক বাংলায় স্বরসঙ্গতি কম, মানে নেই একবারে। না হওয়ার কারণে হচ্ছে পরিশ্রমী মানুষ, তার জীব অত ভাবেনি যে কোনো স্বরধ্বনির থেকে আরেক স্বরধ্বনিতে লাফিয়ে চলে যেতেছে। যেমন ছৌ নাচ নাচে না, ছৌ নাচের যে শক্তি তার, সেই রকম তার ভাষার ক্ষেত্রে সেই ব্যাপারটা দেখা যায়। তো এই কারণে কি হয়েছে, পঙ্গুকে সচল করে দেওয়ার ব্যাপারটা ওখান থেকে এসেছে। অর্থাৎ আমাদের ভাষার মধ্যে যেরকম যে প্রাণ শক্তিটা আছে, জীবনের যে প্রাণ শক্তি আছে, ভাষার মধ্যেও সেটা আছে। তো এখন যারা পুরুলিয়ার বাংলায় কবিতা লিখতে চান, পুরুলিয়ার বাংলায় গল্প লিখতে চান, তাদেরকে সেই দিকটা তো খেয়াল রাখতে হবে। যে অনেককে আমি দেখেছি, আমরা অনুবাদ করি, যে কলকাতার কোনো বড় বিখ্যাত কবির কবিতাকে অনুবাদ করে দিলাম। আমি নিজেও করেছিলাম, এই রবি ঠাকুরের ওই যে নাটক রক্তকরবীটার অনুবাদ করেছিলাম। আমরা অনেকেই করি, কেউ তাগিদ থেকে করি, অন্তর তাগিদ থেকে করি, কেউ আবার অনেক রকম ব্যাপার স্যাপার থাকে, কত আর বলবো। করতে গিয়ে আমরা বুঝতে পারি যে দুটো ভিন্ন ভাষার দুটো যে প্রকাশ, যে দুটো চেতনা, দুটোকে একটার থেকে আরেকটা ট্রান্সফর্ম করা অনেক জটিল। এখন আমি যদি শুধুমাত্র আক্ষরিক অনুবাদ করে দিই, যে রবি ঠাকুরের রক্তকরবীকে আক্ষরিক অনুবাদ করে দিই, তাহলে তো সেটা একটা শুষ্ক বিশুষ্ক, না পুরুলিয়ার হলো, না কলকাতার হলো, না কারোরই হবে। আর যদি রক্তকরবীকে আমি আমার পুরুলিয়ার
প্রাণ এবং সত্তা আত্মা দিয়ে প্রকাশ করতে চাই, তাহলে তো আগে আমাকে পুরুলিয়ার ওই রক্তকরবীর যে চিন্তা চেতনা, তাকে পুরুলিয়ার যে চিন্তা চেতনার ভিতর দিয়ে আমায় দেখতে হয়। অর্থাৎ সেটা করতে গেলে যে পুরুলিয়ার মানুষকে চেনা দরকার, মানুষের চরিত্র চেনা দরকার, জাতিগত বৈশিষ্ট্য চেনা দরকার, সেগুলো খুব জরুরি। অর্থাৎ একটা ভাষাকে আমি যদি সঠিকভাবে তার প্রকাশ, তার মর্যাদা দিতে চাই, তাহলে সেই ভাষাভাষীর মানুষকে সঠিক করে জানতে হয়, যেটা আমি তো অনেকের মধ্যে দেখিনি। বিভিন্ন সিরিয়াল, বিভিন্ন সিনেমা, এগুলোতে তো আমাদের পুরুলিয়ার ভাষা ব্যবহার করা হয়েছে। আমি একবার একটা অনুষ্ঠানে গিয়ে বলেছিলাম যে একটি সিরিয়ালের সেখানে একটি মেয়ে ছিলেন, জনপ্রিয় সিরিয়াল মেগা সিরিয়ালের একটি মেয়ে ছিলেন, যিনি তখন খুব নাম পেয়েছেন। তো সেই অনুষ্ঠানেই আমাদের এক কবি বন্ধু একটি কবিতা পাঠ করলেন, আমি শুনলাম কবিতাটি। তারপরে তিনি বললেন যে এটা আমি পুরুলিয়া বাঁকুড়ার ভাষায় কবিতাটা পাঠ করলাম। পুরুলিয়া বাঁকুড়ার ভাষা বলে তো কিছু ভাষা হয় না। পুরুলিয়ার ভাষা বাঁকুড়ার ভাষা অনেকটাই আলাদা। তো তারপরে উনি যেটা পাঠ করলেন সেটা তো পুরুলিয়া বাঁকুড়ার কোথারই হয় না। বীরভূম, কলকাতা, পূর্ব বাংলা, পৃথিবীর সব ভাষা শব্দ আছে। তো আমি তাকে বললাম যে পুরুলিয়া পূর্ব বাঁকুড়ার ভাষা আলাদা, পুরুলিয়ার প্রান্তগুলোর ভাষা আলাদা। আপনি যদি ঝাড়খণ্ডী বলতেন তাও কিছুটা হতো, পুরুলিয়া বাঁকুড়ার বললে তো মেদিনীপুরটা কোথায় গেল? মেদিনীপুরের কিছুটাও তো আমাদের ঝাড়খণ্ডের মধ্যে থাকে। এবং আপনি যে বললেন অনেক শব্দ যেগুলো পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুরের মানুষ বলেই না, শব্দ বাদে দিচ্ছি, শব্দ ভাষার কিছু জিনিস নয়। ভাষার মূল জিনিসটা হচ্ছে তার ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। তো সেগুলো তো নেই, তো ফলত এটা তো হয় না। সেখানে আমি ওইখানে উল্লেখ করেছিলাম, ওই মেয়েটিকেও বলেছিলাম আমি যে আপনি যে অভিনয় করেছেন, আপনার অভিনয় চমৎকার, আপনি খুব ভালো বলেন, জনপ্রিয়। আমার এখন বলা উচিত নয়, ব্যক্তিগত স্তরে আলাদা করে বলছি। আপনি যে ভাষাটা বলেন এইটা কোনো সাঁওতাল মেয়ে বলে না, এরকমভাবে সাঁওতাল মেয়েরা কথা বলেন। আপনি যদি জান সাঁওতাল মেয়েরা বলবেন এটা আমাদের ভাষা, তো আপনি অভিনয় ভালো করেন, অনেকের ভালো লাগে, অনেকে খুশি হয়। কিন্তু যদি অনেকটা পড়াশোনা করে তাদের সঙ্গে মিশে থেকে আপনি দেখতেন, তাহলে দেখতেন যে আপনি ধারে কাছেও যাচ্ছেন না ওটার। অর্থাৎ একটা ভুল ইনফরমেশন যাচ্ছে মানুষের কাছে যে এটা পুরুলিয়ার ভাষা, কিন্তু এটা পুরুলিয়ার ভাষা নয়। তো পুরুলিয়ার ভাষা নয় যেটা, সেটাকে পুরুলিয়ার ভাষা বলে চালিত, আমার মনে হয় পুরুলিয়ার মানুষ হিসেবে আমাদের খারাপ লাগে। কারণ যেটা আমি নই সেটাকে আমি বলে দেখতে তো আমি চাই না। এটা আমি বলেছিলাম। এটার কারণ হচ্ছে যে তারা ওয়ার্কশপ করে না, তারা আসে না, তারা জানার চেষ্টা করে না, আমরাও তাদেরকে জানাতে চাই না। আমাদের যে গেছে সেখানে, সে তো কলকাতায় 30 বছর ধরে আছে, সে পুরুলিয়াকে ভুলে গেছে, তাকেও পুরুলিয়ার বলে তার কাছ থেকে শিখছে তারা। একমাত্র আমি উত্তমদার লেখা পড়ছি, ভাষার পার্থক্য প্রতি 11 কিমি অন্তর পরিবর্তিত হয়। 11 না 5 কিমি অন্তর অন্তর পরিবর্তিত হয়ে যায় উত্তমদা। মানবাজারের ভাষা আর চেপর ভাষা কি একই? মানবাজারের ওরা যেভাবে কথা বলে, আমরা যেভাবে চেপর লোক কথা বলে একেবারে আলাদা, তো অনেক আলাদা, দেখবেন আপনি লক্ষ্য করে। আর সুজিত বাবুর আরেকটা প্রশ্ন ছিল, আমি আগেই সুজিত বাবু প্রশ্নটা দেখেছি, তার আরেকটা উনি প্রশ্ন করেছেন, ভাষা কি কখনো কোনো অঞ্চল বা এলাকার বা জেলার হয়? না, ভাষা তো কারো হয় না। আমার বাংলা ভাষা তো লন্ডনের লোকও বলতে পারে, সেরকম না। ভাষা যেখানে উৎপত্তি হয়েছে এবং যে ভূগোলটাকে ভাষা ধারণ করে রেখেছে, ভাষার ভিতরে একটা ভূগোল থাকে। বাংলার যে ভূগোল, সেই ভূগোলের জলবায়ু ভাষার মধ্যে মিশে থাকে। আপনি যতই চেষ্টা করুন, ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, দেখবেন ইংরেজদের ভাষাতে কি হয়, প্রথমে কর্তা, তারপরে থাকে ক্রিয়াপদ, তারপরে থাকে কর্ম। আর বাংলা ভাষায় কি থাকে, প্রথমে কর্তা থাকে, তারপর কর্ম থাকে, সবার শেষে ক্রিয়াপদ থাকে। এইরকম ফারাকটা কেন হলো? এটা নিয়ে একটা মজাদার একটা গল্প আছে, যে ইংরেজদের যে জাতিগত চরিত্র, তারা কি করে, তারা ডাইনিং টেবিলে খায়, প্রথমে বাবা বসে, তারপরে মা বসে, তারপরে ছেলে মেয়েরা বসে। তার মানে বাবা কর্তা, মা হলো আপনার ক্রিয়াপদ, আর বাকি যে কর্মটর্ম ছেলে টেলেগুলো। আমাদের ক্ষেত্রে কি হয়, সবার আগে বাবা খেয়ে টেয়ে কাজ টাজ করতে চলে যায়, আর তারপরে ছেলে মেয়েদেরকে খাওয়ায় মা, অর্থাৎ কর্মকে খাওয়ায়, এবং তারপরে মা ক্রিয়া সবার শেষে খেতে বসেন। তো এই যে আমাদের চরিত্র তো লেগে থাকে ভাষার মধ্যে। অর্থাৎ একটা ভাষা উৎপত্তি হয়তো একটা জায়গায় হলো, তারপর সেটা ছড়িয়ে পড়তেই পারে, কিন্তু তার মূল যে জলবায়ুগত ভৌগোলিক সংস্কার সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো তো থাকে। তো যে ভাষার ভিতরে যে সাংস্কৃতিক বৈশিষ্ট্য ভৌগোলিক বৈশিষ্ট্য থাকে, আমরা সেই ভাষাকে সেই এলাকার বলতে তো বাধ্য, অরিজিনটা তো সেখানকার। আর উত্তমদার একটা প্রশ্ন আছে, লোক ভাষা ও আঞ্চলিক ভাষা সম্পর্কে কিছু বলো।
হ্যাঁ, এখানে একটা কথা বলি যে লোকভাষা ব্যাপারটা কি। লোকভাষা লোক লোক লোকভাষা বলতে একটা ধারণা তৈরি করে দেওয়া হয়েছে যে যেটা প্রান্তদেশীয় মানুষের মুখে মুখে যে ভাষা হয়তো আমাদের মান্য চলিত নয়, যে ভাষায় বক্তৃতা দেওয়া যায় না, যে ভাষায় বই পড়া যায় না। কিন্তু এই লোকভাষার ধারণাটা আমাদের মুছতে হবে। লোকসঙ্গীত, লোক সাহিত্য, লোক সংস্কৃতি, আমি কতদিন আগে এগুলো নিয়ে বলেছিলাম যে এগুলো তৈরি করে দেওয়া, কর্পোরেট পুঁজি তৈরি করে দেওয়া। পুঁজি বলতে যে যারা বাণিজ্য করে কলকাতায় যে ভগবান থাকেন তাদের তৈরি করে দেওয়া। লোক মানে আলাদা, তুমি কেন্দ্রীয় নও, তুমি প্রান্তিক। এরকম আবার কি, পুরুলিয়ার মানুষ যারা কথা বলেন তারা যদি সেই ভাষাটা লোকভাষা হলে কলকাতার লোকেদেরটা লোকভাষা হয়। আর আঞ্চলিক আমি বলতে পারি, আঞ্চলিকটা সঠিক উচ্চারণ হতে পারে, কারণ রিজিনাল কলকাতা একটা রিজিন, সেই এলাকা রিজিনাল, আমাদের রিজিন পুরুলিয়া রিজিনাল, এটা আমরা বলতে পারি। এটা সম্মানীয় উচ্চারণটা, লোকটা সম্মানীয় নয়। লোকসঙ্গীত আবার কি, আঞ্চলিক সঙ্গীত। লোকসঙ্গীত বলে তাকে একটা আলাদা করে সরিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা আছে। তুমি আমাদের সঙ্গে আসো না, তুমি ওখানে ভালো, তোমাকে মাঝে মাঝে আমরা ডাকবো, তুমি আমাদের নও। এই আমাদের নও বলার একটা প্রবণতা আছে এটার মধ্যে। এখানে উজ্জ্বল বাবু লিখেছেন, দাদা আমি যতদূর জানি প্রতি 3 কিমি অন্তর ভাষার পরিবর্তন হয়। এগুলো নিয়ে বলছি তো, এগুলো নিয়ে আলোচনা করা দরকার। দুটো পরিবারে আলাদা ভাষা হতে পারে। আমার পরিবার, আমার পাশের বাড়ির পরিবারের মানুষের ভাষা আলাদা হতে পারে। এগুলোর কোনো একেবারেই সঠিক কোনো নির্দিষ্ট কোনো তথ্য নেই, প্রামাণ্য তথ্য নেই। যে যেমন করে ক্ষেত্র সমীক্ষা পেয়েছে করেছেন, এগুলো তো দরকার আলোচনা করার, সেটা দরকার। তার কারণটা কি, এই যে প্রতি 3 কিলোমিটার অন্তর পরিবর্তন হচ্ছে বা 11 কিলোমিটার বা পরিবার, তার কারণটা হচ্ছে যে প্রত্যেকটি ওই ছোট ছোট এলাকায় আমাদের গোষ্ঠী থাকে, সেই গোষ্ঠীর আলাদা সাংস্কৃতিক, আলাদা সামাজিক রাজনৈতিক চেতনা থাকে। ওই যখনই সাংস্কৃতিক রাজনৈতিক আলাদা চেতনা তৈরি হবে তখনই তো ভাষাটা পরিবর্তন হয়ে যায়। আমার মধ্যে যদি আলাদা রাজনৈতিক চেতনা চলে আসে, সাংস্কৃতিক চেতনা চলে আসে, আজকে আমি চুপাতে বসে বসে যে ভাষায় কথা বলবো সেটা হয়তো তার ভিতরে এতটাই পরিবর্তন আসবে যে চেপার মানুষের সঙ্গে মিলবে না কথাটা, তখন তো ভাষাটা বদলে যায়। আরও আমি কিছু কিছু কথা শুনেছি যে মানুষ বলেন যে এই যে শব্দ কিন্তু কোনো ভাষা নয়। আমাদের পুরুলিয়ার ভাষায় যে নির্দিষ্ট কিছু শব্দ ব্যবহার হয় যেগুলো হয়তো বাংলায় মান্য চলিত হয় না, তার মানে এই শব্দগুলো দিয়ে আমি পুরুলিয়ার ভাষা চিনতে গেলে আবার ভুলটা করব। শব্দ আদৌ কোনো ভাষার অর্থ বহন করে না, শব্দ জাস্ট নিরপেক্ষ জিনিস। আমাদের বাংলা ভাষা আমরা সবাই জানি, এটা আমার বলার কিছু নেই, যে 25% ইংরেজি ভাষা আছে, আরবি ফার্সি ভাষা প্রচুর পরিমাণে আছে। আরও সারা পৃথিবীর যত সমস্ত দেশ বা ভাষাভাষী মানুষের সঙ্গে আমরা এসেছি, সেই ভাষাগুলো ঢুকেছে, শব্দগুলো ঢুকেছে, ভাষা নয়, শব্দগুলো ঢুকেছে। এই শব্দগুলোকে তো আমরা বাংলা শব্দ করে নিয়েছি। তেমনি তার মানে কি, শব্দগুলো নিশ্চয়ই ভাষা নয়, ভাষা হলে তো আমাদের ভাষাটা বদলে যেত। ভাষা কোনটা? ভাষা একটি ভাষার যে অন্বয়, তার ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য, সেইটা ভাষার পরিচয় বহন করে, শব্দগুলো নয়। আমরা যদি পুরুলিয়ার আঞ্চলিক বাংলার প্রচুর শব্দ কলকাতার মান্য চলিতে ঢুকিয়ে দিই, তাতে কলকাতার মান্য চলিতটা পুরুলিয়ার আঞ্চলিক মৌখিক ভাষা হবে না। এটা আমাদের মাথায় রাখতে হবে। অর্থাৎ শব্দ আসা যাওয়া যদি করতে থাকে তাতে ভাষার গেল রব ওঠার কোনো কারণ নেই। ভাষা চলে যাবে তখন আমি বুঝবো। যেমন ধরুন আমরা বলি আমি নাই খেতে পারবো, পুরুলিয়ার মানুষ বলে এটা, আমি নাই খেতে পারবো। অর্থাৎ যখনই আমরা নেতিবাচক ক্রিয়াপদ ব্যবহার করি তখন আমরা নেতিবাচক শব্দটাকে আগে রাখি, ক্রিয়াপদের আগে রাখি। আপনি পুরো নাই খেতে পারবোটাকে আপনি পুরোটাকে ওইভাবেই বলুন, কিন্তু নাইটাকে যদি আপনি ক্রিয়াপদের পরে রেখে দেন তাহলে কিন্তু পুরুলিয়ার ভাষাটা ওখানে শেষ হয়ে গেল। অর্থাৎ ওর যে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য চিহ্ন সেটাকে আপনি ধ্বংস করলেন। কিন্তু বাকি সব বদলে যাক, নাই খেতে পারবোটা যদি থেকে যায় তার মানে আমার পুরুলিয়ার বাংলাটা তখন টিকে আছে আর কি। ওটা তো ওর বৈশিষ্ট্য, নিজস্ব বৈশিষ্ট্য। আমরা ক প্রত্যয় যোগ করে হবেক, খাবেক, যাবেক, তো হবেক, খাবেক, যাবেক এটা পুরুলিয়ার চিহ্ন। ওইটা থাকলেও পুরুলিয়ার বাংলাটা আছে, বেঁচে আছে। কিন্তু শব্দ দুটো বাট কেউ ঢুকিয়ে দিল, কেউ ইংরেজিতে একটা দা হাত কাস্তে নিয়ে ধান কাটতে যাচ্ছে, সেই মেয়েটাও যদি বলে আমি তোর নামে থানায় চার্জ লাগাই নেব,
তো তোর নামে থানায় চার্জ লাগাই দেবো, এটা পুরুলিয়ার বাংলায় চার্জ শব্দটা ঢুকছে বলে পুরুলিয়ার বাংলার কোনো সমস্যা নেই। শব্দ ভাষাকে ধ্বংস করে নাই। ভাষা ধ্বংস হয় যখন তার অন্যয়টা নষ্ট হয়ে যায়, যখন তার ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো নষ্ট হয়ে যায়, তখন ভাষাটা ধ্বংস হয়ে যায়। তো ভাষা তো অন্য শব্দ গ্রহণ করবেই। আমরা দেখুন না, মন্দির, আমাদের মন্দিরের যে স্ট্রাকচারগুলো, এত ধর্মের এত বিভেদ বিভাজন, কিন্তু আমরা মন্দিরের স্ট্রাকচারগুলো বেশিরভাগই মুসলিম মসজিদ টসজিদের স্ট্রাকচারের সঙ্গে মিলে না। তো মিলবেই তো, কারণ এতকাল ধরে যে মুসলিম সংস্কৃতি আমরা পেয়েছি, তাদের যে মিস্ত্রি, তাদের যে ডিজাইনার, সেখান থেকে তো আমরা গ্রহণ করেছি। তাতে কি ধর্মের বা তাদের কি আধ্যাত্মিকতার কোনো ক্ষয়ক্ষতি হয় না? কিছুই হয় না। সেইটা নয়, শব্দের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, কিন্তু অন্যয় বিভক্তি এগুলো নিয়ে আমাদের ভাবতে হবে। আর যেটা বলার সেটা হচ্ছে যে আমরা যারা চর্চা করছি, চর্চা করার চেষ্টা করছি, তাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা যেন সঠিক বানান পদ্ধতি ফলো করি। সঠিক বানান পদ্ধতি ফলো করা খুব খুব প্রয়োজনীয়। এইটা সব থেকে বড় সমস্যা লাগে আমার। আর যেটা হয় সেটা হচ্ছে যে কলকাতার মানুষেরা যে বিধিটা তৈরি করে দেয় আমাদের জন্য, আমরা সেটাকে ফলো করতে চাই পুরস্কারের লোভে, তাহলে হবে না। আর একটা সমস্যা আমি ভুলে গেছিলাম, এটাও বলি আপনাদের, যে ধরুন আমি অনেকদিন আগে থেকেই পুরুলিয়ার বাংলায় লেখালেখি ছেড়ে দিয়েছি প্রায়। এই লেখা ছেড়ে দেওয়ার একটা কারণ আছে। ছেড়ে দেওয়ার কারণ হচ্ছে যে আমি তো আর পুরুলিয়ার মানুষের মতো করে ভাবতে পারছি না। কারণ আমি একটা জগা খিচুড়ি চিন্তার মধ্যে আছি। আমি কলকাতার মান্যচলিত পড়ি বেশি, তাদের সঙ্গে কথা বলি বেশি। আমার বই সিলেকশন, যেগুলো আমি নিজে বই পড়ি, সেগুলো বেশিরভাগই দর্শনের বই, যেগুলো যে সমস্ত দর্শন আমাদের নিজের আমাদের সংস্কৃতির সাথে, আমাদের রাজনীতির সাথে মানে মিশে না, সেই সমস্ত বই পড়তে পড়তে আমি হয়তো, আমার শরীরটা আছে পুরুলিয়াতে বা আমার গ্রামে, কিন্তু আমার মনটা হয়তো নেই। আর ফলত কি হচ্ছে, আমি তো পুরুলিয়ার মানুষের চিন্তা চেতনার ভিতর থেকে আর আমি কথা বলি না, আমি ভাবি না। ফলত এখন যদি আমি কিছু লিখতে যাই, সেটা হয়তো আমি যেহেতু ভাষাটা জানি, সেই ভাষাটা থাকবে, কিন্তু তার আত্মাটা তো অন্য কোথাও উড়ে আসবে। ফলত আমি ব্যর্থ হব বারবার। আমি যতবার এখন পুরুলিয়ার আঞ্চলিক বাংলায় যত কিছু লিখতে যাবো, সবই ব্যর্থ হবে, কারণ আমার চিন্তা পদ্ধতিটা বদলে গেছে। তো অধিকাংশ যারা লেখালেখি করেন আমাদের পুরুলিয়ার আঞ্চলিক বাংলায়, তাদের ক্ষেত্রে কি হয়েছে, তারা ভাবছেন কলকাতার চিন্তা চেতনায় বা আরো অন্য উচ্চাঙ্গ শব্দটা আমি বলবো না, অন্য কোনো ভাষার বা অন্য কোনো সংস্কৃতির মানুষের জীবনযাত্রার স্তরে তিনি আছেন, বিলংস করছেন। আর পুরুলিয়ার ভাষায় লিখলে তার কিছু খ্যাতি হবে বলে তিনি তার ওই দর্শনটাকে অনুবাদ করছেন পুরুলিয়ার ভাষায়। ফলত তো প্রাণটা থাকছে না, শুধু ভাষাটা থাকছে। তো এই ক্ষেত্রে কি শুষ্ক হয় কাজটা। ফলত যারা পুরুলিয়ার ভাষায় লিখবেন, নাটক লিখুন, গল্প লিখুন, যা খুশি লিখুন, তাকে কিন্তু তার প্রাণটা, তার আত্মিক বিচরণটা কিন্তু পুরুলিয়ার জীবনযাত্রার সঙ্গে মিশতে হবে। কলকাতায় বসে বসে যে সমস্ত মানুষেরা পুরুলিয়ার নন, তারা যারা লেখেন, তাদেরও যা অবস্থা হবে। আর আমরা যারা ওই যে, আমি ফুকো পড়ছি, কামু পড়ছি, আমি দেরিদা পড়ছি, আমি রবীন্দ্রনাথ পড়ছি, আমি সুনীল গাঙ্গুলি পড়ছি, রাত দিন শুধু ওইসবই পড়ছি, আর আমার যোগাযোগ নেই কালিন্দী পাড়ায়, সাঁওতাল পাড়ায়, তাদের সঙ্গে আমি মিশি না, তাদের সঙ্গে ঘুরি না। তাদের অভিব্যক্তি কতটা এখন বদলেছে, তাদের সামাজিক রাজনৈতিক টানপোড়েন কতটা বদলেছে, আমি ওখানে মানে ওদের সাথে আমার কোনো আন্তঃসম্পর্কই নেই। শুধু আমি মানে ভাষাটা জানি, আর আমি আমার চিন্তা চেতনাটাকে লিখছি পুরুলিয়ার ভাষায়। এই জন্য এত বেশি বিচ্ছিন্ন, এত বেশি শুষ্ক এবং এত প্রাণহীন এই লেখাগুলো হচ্ছে। আমাদের মনে রাখা উচিত যে যখন চর্যাপদ লেখা হয়, তারও আগে পাওয়া গেছে কিছু ঝুমুর। এবং আপনি দেখবেন যে আমাদের যে ঝুমুরগুলো, আমাদের যে পুরুলিয়ার ভাষায় যে ঝুমুরগুলো, তার আবেদন কিন্তু একেবারেই আপনার ওই বৈষ্ণব পদাবলীর সমপর্যায়ভুক্ত, এবং তার উচ্চতর বোধ শক্তিটাও। তাহলে যে ভাষায়
ওই পর্যায়ের সঙ্গীত রচনা করা সম্ভব হয়েছে। আজকে যারা লিখছে তাদের লেখা এত দুর্বল কেন হচ্ছে? তার কারণ সেই সময় যারা লিখেছিলেন পদকর্তারা বা ঝুমুরকর্তারা, তারা ভিজেছিলেন পুরুলিয়ার জীবন, জাতি, তার রস, তার বোধ, এটার সঙ্গে তারা মিশিয়েছিলেন। আর আমরা এখন যারা আমরা আদৌ মিশে নেই, আমাদের জীবনযাপন বদলে গেছে, নাগরিক হয়ে গেছে, আমরা সব চলে গেছে। তো তা আমরা কি করে আর ওই ধরনের পুরুলিয়ার মানুষের জনজীবন নিয়ে লিখে আর কি করে সফল হতে পারবো? ফলত এখানে এই মাটির কথা লিখতে গেলে তো মাটির সঙ্গে মিশে থাকতে হবে। আমরা তো মাটির থেকে বিচ্যুত হয়ে গেছি, এটাও একটা কারণ। কিছুদিন আগে একটা তর্ক হয়েছিল, তর্ক নয়, আমরা আলোচনা করেছিলাম, আমি, ডক্টর অনিন্দ্য রায়, আরো কয়েকজন মানুষ, যে উড়িয়া ভাষাকে ক্লাসিক ভাষা হিসেবে মর্যাদা দেওয়া হয়েছে, আমাদের বাংলাকে দেওয়া হয়নি। কারণ চর্যাপদটাকে নাকি ওরা প্রমাণ করার চেষ্টা করেছে চর্যাপদটা ওদের ভাষায় লেখা। তখন আমরা এই আলোচনাটা করেছিলাম যে যদি বাংলা ভাষায় লেখা, পুরুলিয়ার বাংলায় লেখা ঝুমুর প্রমাণ করতে পারেন যারা ঝুমুর কর্তারা, এখানকার গবেষকরা, মেধাবীরা, যে সেটা চর্যাপদের আগে লিখিত, তাহলে সেখান থেকে তো আমরা সহজেই প্রমাণ করতে পারি যে বাংলা ভাষাটা চর্যাপদেরও আগের বা চর্যাপদের সমসাময়িক। তাহলে আমাদের যারা কলকাতার মাথায় বসে আছেন, একাডেমিতে বসে আছেন, তারা কেন এই গবেষণাগুলো করছেন না? এটা নিয়ে আমি ভাবনা চিন্তা করেছি, লেখালেখিও করেছি, তো সেগুলো পরে প্রকাশ হবে। যে আমাদের ভাষাটা যদি বিশ্লেষণ করা হয়, পুরুলিয়ার আঞ্চলিক বাংলাটা, তাহলে কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারি যে আমাদের পুরুলিয়ার বাংলাটাই, আমি যখন লিখবো তখন দাবি করেই লিখবো, এখন আমি বলছি, প্রশ্ন করে যে আমাদের পুরুলিয়ার যে বাংলা, সেই বাংলাটা কি আদি বাংলা নয়? যারা গবেষক আছেন তারা এটা নিয়ে গবেষণা করুন, কারণ অনেক উপাদান আছে, তারা খুঁজলেই পেয়ে যাবেন। আমাদের এখানকার যারা মেধাবী, যাদের লেখা স্কলার, তাদের লেখাগুলো পড়ুন, তাহলেও কিছুটা আন্দাজ করতে পারবেন। এবং সত্যি কথা বলতে কি, আমি যখন চর্যাপদ পড়ি আর আমাদের পুরুলিয়ার আঞ্চলিক বাংলা আর কুড়মালি ভাষা মিলিয়ে পড়ি, তখন পরিষ্কার বুঝতে পারা যায় যে এই দুটো ভাষা সমসাময়িক, একই সময়ের। তো এই যে আমাদের প্রাচীন বাংলা অন্যান্য ভাষার মতোই, উড়িয়া বা অসমিয়ার মতোই আমাদের বাংলাও পুরানো বাংলা, সেটা প্রমাণ করতে গেলে পুরুলিয়ার বাংলার কিন্তু সহায়তা নিতে হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আর আমরা সেই জেলার মানুষ যারা কিন্তু ভাষা আন্দোলনের মধ্য দিয়েই একটা জেলা গড়েছিলাম। ভাষার প্রতি আমাদের ভালোবাসা ছিল কিন্তু তখনও, এখনও আছে, হয়তো এখন কিছুটা কমেছে নাগরিক কালচারের কারণে, অর্থনৈতিক সুবিধা পাওয়ার বা চেষ্টা করার জন্য। কিন্তু বাংলা ভাষার প্রতি ভালোবাসা পুরুলিয়ার মানুষের আছে। যে আমাদের পুরুলিয়ার মানুষ ঘরে ঘরে শিল্পী পাওয়া যায়, আমরা মনে করি সত্যি সত্যিই তো। আমাদের প্রতি ঘরেই মেয়েরাও গান গাইতে জানে, ছেলেরাও গান গাইতে গাইতে লাঙ্গল চালায়, প্রত্যেকটা মানুষ গান গাইতে জানে, প্রত্যেকটা মানুষ গান বানতে জানে। তো এত সমৃদ্ধ একটা ভাষার চর্চা এত দুর্বল কেন হবে? আমরা একমাত্র এখানে একটা আমি কৃতজ্ঞতা জানিয়ে যাই। প্রথম কৃতজ্ঞতা জানাবো কুচিল বাবুকে, কুচিল মুখার্জিকে। আমি এত মানুষের, পুরুলিয়ার মানুষদের ভাষায় কাজ শুনেছি, তার মধ্যে কুচিল বাবুর এই কাজ আমার মনে হয়েছে অনেক অথেন্টিক, অনেক প্রায় নিখুঁত একটা মানুষ কুচিল বাবু, যিনি চেষ্টা করেছিলেন পুরুলিয়ার ভাষাকে সঠিক মর্যাদায় অভিনয় এবং লেখালেখি দুটোই করেছিলেন। এবং তার কিছুটা সহায়তা নিয়ে বুদ্ধদেব দাশগুপ্ত, যিনি আমাদের পুরুলিয়াতে জন্মেছিলেন বলেই পেরেছিলেন, তার সিনেমাতে আমরা দেখেছি যে পুরুলিয়ার ভাষার অনেক সার্থক ব্যবহার হয়। কেন বাকিরা শিখলো না কেন, চেষ্টা করলো না কেন? পরিশ্রম করার ইচ্ছে নেই। তাই এই যে উত্তরা সিনেমা, বুদ্ধদেব দাশগুপ্তের উত্তরা সিনেমা, সেখানে প্রায় প্রতিটি চরিত্রই সঠিক বাংলা বলেছেন, পুরুলিয়ার বাংলা, আঞ্চলিক বাংলাটা। এক চরিত্রই পারেনি, সেই অর্থে পারেননি। তিনি শ্রদ্ধেয় অভিনেতা, তিনি নেই আমাদের মধ্যে, অসাধারণ অভিনয় করেছিলেন সেই সিনেমায়, কিন্তু বাংলাটি কিন্তু বলতে পারেননি। তাপস পাল কি করে পারবে? তারপর পারা সম্ভব নয়, তিনি চেষ্টা করেছিলেন কিন্তু সম্ভব তো নয়। কারণ আমাদের পুরুলিয়ার মানুষের যে বাংলা, সেটা বলার জন্য যে বাকযন্ত্রের, সেটা তার মধ্যে ছিল না, ফলত সম্ভব হয়নি। আমি এটাও প্রস্তাব দিয়েছিলাম, অনেককে বলেছিলাম যে আপনারা যখন পুরুলিয়ার ভাষায় সিনেমা করেন, তখন পুরুলিয়ার মানুষদেরকে কেন ক্যারেক্টার হিসেবে নির্বাচন করেন না? পুরুলিয়ার মানুষের চেহারাও তো আলাদা, তাদের শারীরিক গঠনও তো আলাদা, সেটাও তো আপনার বিশ্বাসযোগ্য হবে। এবং এখানে কি অভিনেতার কমতি আছে কিছু, যে আপনাকে
কলকাতা থেকে কাউকে পুরুলিয়ার অভিনেতা হিসেবে নামাতে হবে। কত বিশ্বাসযোগ্য হতো যদি পুরুলিয়ার মানুষকে দিয়ে করানো যেত। কে শোনে কার কথা? আসলে একটা ডকুমেন্টেড কিছু করার প্রচেষ্টা বেশিরভাগ মানুষের মধ্যেই নেই, কিন্তু আমাদের সেই প্রচেষ্টা করতে হবে। কাউকে খুশি করার নেই। আর এই কথা আমি বারবার বলেছি, কলকাতার মানুষ এসে পুরুলিয়ার মানুষের উন্নতি মানে পুরুলিয়ার মানুষের ভাষা নিয়ে কাজ করবে যদি কেউ ভেবে থাকে, তাহলে সে দুঃস্বপ্ন দেখছে। সেটা সম্ভব নয়, তার পক্ষে সম্ভবই নয়। তিনি যতই সহৃদয়বান মানুষ হন, তিনি টাকা ঢালতে পারেন, তিনি অনুপ্রেরণা দিতে পারেন, কিন্তু তিনি এসে কলকাতার ভাষা নিয়ে গবেষণা করে বা সিনেমা বানিয়ে যে সত্যিকারের পুরুলিয়ার ভাষার যিনি কিছু করতে পারবেন, সেইটা দুরস্থ, অত সোজা নয় বিষয়টা। অথচ আমরা সেই প্রত্যাশায় বসে থাকি, একটা অনুষ্ঠান করে কলকাতা থেকে কাউকে এনে বলি ইনি আমাদের পুরুলিয়ার ভাষায় গান গেয়েছেন, পুরুলিয়ার ভাষায় কবিতা পাঠ করেছেন, বাই করেছেন, দিয়ে তারপর যেটা দেওয়া হয়, যে কন্টেন্টটা যেটা উনি করেন, সেটা শুনলেই বোঝা যায় যে উনি বহুদূর নক্ষত্রলোকে পাড়ি দিয়ে বসে আছেন, পুরুলিয়ার ভাষা থেকে দূরে আছে, অনেক দূরে আছেন। তো আমাদের যেটা বক্তব্য তা হচ্ছে যে আমরা যেন নিজের ভাষাকে ভালোবাসি, যারা চর্চা করছি, এত হালকা বা লঘু করে নেওয়ার নেই। আর শেষ কথা যেটা বলবো যে আমি দেখেছি যে ভাষা দুভাবে পড়া হয়। একটা হচ্ছে প্রতীকী শব্দকে প্রতীকী অর্থে গ্রহণ করে, আর ক্রিয়াভিত্তিক। তো আমাদের যে ভাষা ছিল, ভারতীয় যে ভাষা, আদিতে কিন্তু ক্রিয়াভিত্তিকেই পড়া হতো। পরবর্তী সময়ে পাশ্চাত্য সভ্যতার থেকে অনুপ্রাণিত হয়ে আমরা শব্দকে প্রতীকী অর্থে গ্রহণ করতে শুরু করি। শব্দকে প্রতীকী অর্থে গ্রহণ করলে ভাষার ভেতরে যে ইতিহাস, সেই প্রবহমান ইতিহাসকে থেকে আমরা বিচ্যুত হয়ে যাই। কারণ আমাদের ভারতীয় ভাষাগুলো বেশিরভাগই ক্রিয়াভিত্তিক। অর্থাৎ ক্রিয়াভিত্তিক বলতে কি, যে ক্রিয়াভিত্তিক অর্থে যে শব্দের ভিতরেই ক্রিয়ার একটা ভাব থাকে, মানে ওখানে কিছু বলে দেওয়া থাকে। মানে শব্দ মানে সেটা শুধু শব্দ নয়, শব্দের ভিতরে একটা ইতিহাস ধরা আছে। যেমন আমরা যে ধরুন বৈশ্য নাম দিয়েছি, ক্ষত্রিয় নাম দিয়েছি, ব্রাহ্মণ নাম দিয়েছি, এগুলো তো অর্থ ধারণ করে। আমরা যেগুলো গ্রামের নাম দিই, সেই গ্রাম নামগুলোর প্রত্যেকটা গ্রামের অর্থ আছে। অর্থহীন শুধু ছবি, শব্দের ভিতরে ছবি দেখার যে ব্যাপারটা, সেটা পাশ্চাত্যের। আমরা শব্দের ভিতরে একটা ক্রিয়ার ভাব খুঁজি, প্রত্যেকের শব্দের ভিতরে। যেমন ধরুন আমার নাম দয়াময়, দয়ার ব্যক্তি আছে যার মধ্যে। তো ধরুন আমাদের কোনো একটি ধরুন একটি গায়ের নাম নিপাইনা, তো সেই নিপাইনা গ্রামের একটা অর্থ আছে আলাদা, নামগুলোর অর্থ আছে। এই যে ক্রিয়াভিত্তিক যে ভাষা, আমাদের পুরুলিয়ার আঞ্চলিক বাংলাও কিন্তু ক্রিয়াভিত্তিক একটা ভাষা। আমরা যদি পুরুলিয়ার আঞ্চলিক বাংলাকে ক্রিয়াভিত্তিক পড়তে শুরু করি, তাহলে আমরা পুরুলিয়ার ইতিহাসটা কিন্তু ওই ভাষার ভিতর থেকে পেতে শুরু করব, খুঁজতে পারবো। এটা একটা চাবিকাঠি। তো যারা আমাদের স্কলার, তাদেরকে আমি বলবো যে আমার যে অনুমান, যে পুরুলিয়ার আঞ্চলিক বাংলাকে আমরা যদি ক্রিয়াভিত্তিক অর্থে শব্দগুলোকে দেখিয়ে তাকে পড়তে শুরু করি, তাহলে কি সত্যিই আমরা এমন কিছু খুঁজে পেতে পারি যেখান থেকে আমাদের এই ভাষার অনেক ইতিহাস, ভাষার সাথে সাথে তার সেই সময়কার রাজনৈতিক সামাজিক ইতিহাস কি নতুন করে আমরা পেতে পারি। আমি কিছুদিন আগে একটা বই পড়ছিলাম কলিম খানের এই বইয়ে তিনি দেখিয়েছেন ব্যাপারটা, যে আমাদের রামায়ণ মহাভারতকে, পুরাণগুলোকে যদি আমরা ক্রিয়াভিত্তিক শব্দ হিসাবে ধরে পড়তে শুরু করি, তাহলে যে আমাদের যে প্রাচীন ইতিহাস, ভারতবর্ষের যে প্রাচীন ইতিহাস, যেটা পাওয়া যায়নি বলে মনে করা হয়, সেই ইতিহাসটাও কিন্তু পুরাণ থেকে আমরা পেয়ে যেতে পারি। এবং তিনি সেটা দেখিয়েছেন তার ওই বইটাতে, নিখিল বিশ্বের স্বরূপ বলে বইটাতে। যদি আপনারা পড়ে থাকেন কলিম খানের বই নিখিল বিশ্বের স্বরূপ সন্ধানে, তাহলে দেখবেন উনি আমাদের যে পুরাতন ইতিহাস, যে বিবর্তনের ইতিহাস উনি লিপিবদ্ধ করেছেন পুরাণকে ভিত্তি করে। সেখানে দারুণভাবে তিনি সেটা বিশ্লেষণ করেছেন। ওইটা পড়তে পড়তে আমার মনে হয়েছিল যে আমাদের যে পুরুলিয়ার যে আঞ্চলিক বাংলাটা, সেটা কিন্তু পরিষ্কার ক্রিয়াভিত্তিক। এই ক্রিয়াভিত্তিক হওয়ার কারণে, যে একটা ভাষা কখন ক্রিয়াভিত্তিক হয়, সেটাও জাতির চরিত্রের কারণে। আমাদের যে জাতি, ভারতীয় জাতি, বাঙালি জাতি, এবং আমরাও, আমাদের মধ্যে যে প্রবণতাগুলো আছে, যে ট্রেন্ডগুলো আছে, আমরা যে জীবন ও শব্দের যে অর্থকে আমরা গ্রহণ করি, তার ইনপুটটা আমরা কিন্তু শব্দের মধ্যে, প্রকাশের মধ্যে রেখে দিই। তো ফলত আমাদের যারা স্কলার আছে তাদেরকে আমরা অনুরোধ করব, আপনারা এই দিকটা একটু খেয়াল রাখবেন। এবং আমি প্রস্তাব দেব যে আমাকে যারা শুনছেন তাদের মধ্যে কেউ যদি থাকেন
আমরা 3টে কাজ করতে পারি। আমি একটা কাজ পেয়েছি, আমাকে একটা কাজ করতে বলা হয়েছে পুরুলিয়ার আঞ্চলিক বাংলা নিয়ে, বড় কাজ। আমার শারীরিক অসুবিধার কারণে আমি শুরুই করতে পারিনি। আপনারা যদি সহায়তা করেন শুরু করার কথা ভাবা যেতে পারে। তো সেই কাজটা করার সাথে সাথে আমি যেটা করতে চাইছি যে একটা বাংলা আঞ্চলিক, পুরুলিয়ার আঞ্চলিক যে শব্দগুলো আছে সেই শব্দগুলোর একটা অভিধান হোক, ভালো অভিধান হোক। আমি তাতে পরিশ্রম করতে, কাজ করতে রাজি আছি। আর বানান বিধিরও এখনো যদি কিছু প্রবলেম থাকে সেটা নিয়ে একটা কাজ করা হোক। আর যেটা হচ্ছে যে আমি এইটা বারবার বলবো যে একাডেমি আমাদের মাথার উপরে বসে আছেন, তারা আঞ্চলিক ভাষাগুলো নিয়ে, আঞ্চলিক প্রকাশভঙ্গি, মৌখিক ভাষাগুলো নিয়ে কি করছেন আমি জানি না। তাদের তো কাজ করা উচিত এগুলো নিয়ে। তারা কিছু করছেন কি না করছেন আমার কাছে কোনো তথ্য সে অর্থে নেই। কিন্তু আমরাও যদি পারি যে পুরুলিয়ার মানুষ হিসেবে যে আমাদের পুরুলিয়ার আঞ্চলিক বাংলাকে লক্ষ্য রাখার জন্য, এটাকে আমি লক্ষ্য রাখার, অবজার্ভ করার কমিটি বলে মনে করি। কারণ আমরা ভাষা নিয়ন্ত্রণ করতে কেউ পারি না, যে আমাদের ভাষা কি, যে বিবর্তনের সাথে সাথে ভাষা কিভাবে এগিয়ে যাচ্ছে, তার অভিমুখ কি হতে পারে, এসব নিয়েও যদি আমরা একটা কমিটি গঠন করতে পারি। সেই কমিটি, মনে রাখতে হবে, নিঃস্বার্থভাবে কাজ করতে হবে। কমিটি কোনো উদ্দেশ্য থাকবে না। সেই কমিটি সংরক্ষণ করবে সেই সমস্ত বইগুলোকে, যে বইগুলোতে সঠিক অর্থে আমাদের পুরুলিয়ার বাংলাকে প্রেজেন্ট করা হয়েছে, রিপ্রেজেন্ট করা হয়েছে। সেই বইগুলো সংরক্ষণ খুব জরুরি। হ্যাঁ, সেই কাজটা করা হোক। আর সঠিক বানান বিধি নিয়েও ভাবনা চিন্তা করা হোক। আর পারলে যারা ভালো কাজ করছে তাদের তুলে ধরার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করা হোক। সেটা সোশ্যাল মিডিয়াতেও হতে পারে, অন্য কোনো মিডিয়াতেও হতে পারে। এই প্রস্তাব আমার থাকলো। আরও যদি কিছু প্রশ্ন থাকে, আমরা যখন বলি অনেক কিছু ভুলে যাই, বলতে আসি এক আর বলি আরেক, তাহলে কমেন্ট বক্সে যারা লিখেছেন আমি উত্তর সেখানে অবশ্যই দিয়ে দেবো। ধন্যবাদ সকলকে।